আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 অর্থাৎ থার্মোডায়নামিক্স এর ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। সো সেই ধারাবাহিক আলোচনার সেকেন্ড লেকচারে, সেকেন্ড পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। যারা প্রথম লেকচার কোনোভাবে মিস করেছো, অবশ্যই আমার চ্যানেলে ঢুকে থার্মোডায়নামিক্স প্লেলিস্টে দেখবা থার্মোডায়নামিক্স এর লেকচার 1 এটা আগে কমপ্লিট করবা, দেন তুমি লেকচার 2 শুরু করবা। কারণ প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা সিকুয়েন্সিয়ালি ধারাবাহিকভাবে অ্যাডজাস্ট করা থাকে, টপিকে মিল থাকে। এই জন্য তুমি যখনই কোনো একটা লেকচার মিস করে যাচ্ছ, পরের লেকচার বোঝাটা তোমার জন্য এমনিতেই খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আগে লেকচার 1 দেখে নিবা। থার্মোডায়নামিক্স পুরো চ্যাপ্টারটাই কিন্তু মূলত তাপ এবং গ্যাস এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়। সমষ্ণ আছে, রুদ্ধতাপীয় আছে, কিছু ইঞ্জিন নিয়ে কথাবার্তা আছে, রেফ্রিজারেটর নিয়ে কথাবার্তা আছে। তো এগুলো নিয়ে মূলত চ্যাপ্টারটা। তো আমরা লেকচার 1-এ যতদূর অবধি পড়েছিলাম, আমরা লেকচার 1-এ বিভিন্ন তাপমাত্রার স্কেল বা তাপমাত্রার আন্তর্জাতিক স্কেলগুলোর মধ্যে রিলেশন নিয়ে আমরা কথা বলছিলাম। তো ওইটার পর থেকে আজকে মূলত শুরু। যেমন আমাদের প্রথম টপিকটাই হচ্ছে উষ্ণতা মিতি ধর্ম। উষ্ণতা মিতি ধর্ম কাকে বলে? সুন্দর করে নোট করবা। যে ধর্মগুলা চেঞ্জ হইলে তাপমাত্রার চেঞ্জ হয়, অথবা তাপমাত্রার চেঞ্জ হইলে যে ধর্মগুলার চেঞ্জ হয়। তাহলে আমরা আবার কি বললাম? পদার্থের যে ধর্মগুলার পরিবর্তন ঘটলে তার সাথে সাথে করেসপন্ডিং টেম্পারেচারের চেঞ্জ হয়, অথবা টেম্পারেচারের চেঞ্জ হইলে পদার্থের যে যে ধর্মের পরিবর্তন হয় তাদেরকে বলে উষ্ণতা মিতি ধর্ম। যেমন কি কি আছে? চাপ, তারপরে আয়তন, তারপরে রোধ, তারপরে তড়িৎচালক শক্তি ইত্যাদি। এক্সাম্পল গুলা লিখে রাখবা। মানে তাপমাত্রার পরিবর্তন ঘটলে এদের পরিবর্তন হয়, অথবা এদের পরিবর্তন ঘটতে দেখলে আমরা তাপমাত্রার পরিবর্তনটা বের করতে পারি। কি কি? চাপ, আয়তন, রোধ, তড়িৎচালক শক্তি ইত্যাদি। যেমন তুমি থার্মোমিটারের মধ্যে দেখবা যে থার্মোমিটারে যখন তোমার এরকম এদের যে পারদস্তম্ভের উচ্চতা যখন বেড়ে যায়, মানে আয়তনটা আসলে যখন বাড়ে, তখন আমরা বলি যে তাপমাত্রা বেড়েছে। আবার পারদস্তম্ভের উচ্চতা যদি কমে যায়, মানে আয়তনটা যদি কমে যায়, তখন আমরা কি বলি? যে তাপমাত্রা কমে গিয়েছে। তার মানে আয়তন হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা দেখে আমরা তাপমাত্রার কম বা বেশি, মানে তাপমাত্রার পরিবর্তনটা মেজারমেন্ট করতে পারি। তো এই ধরনের ধর্মগুলাকে বলে উষ্ণতামিতি ধর্ম। তো সকল পদার্থের মধ্যে মোটামুটি উষ্ণতামিতি ধর্ম থাকে। তবে যারা ভালো রেসপন্স করে, মানে যাদের মধ্যে ভালো ধর্মটা আছে, বেশি পরিমাণে এই ধর্মটা যারা শো করে, তাদেরকে আবার বলে উষ্ণতামিতি পদার্থ। যেমন হচ্ছে পারদ, তারপরে হতে পারে অ্যালকোহল। তবে আমরা সবসময়ের জন্য পারদকেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি থার্মোমিটারে, কারণ পারদ হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে সহজলভ্য হয় পারদ, এবং মোটামুটি তরল অবস্থাতেই থাকে পারদটা। -39°C হচ্ছে এর গলনাঙ্ক, এবং 357°C আশেপাশে হচ্ছে তার স্ফুটনাঙ্ক। তার মানে মোটামুটি নর্মালি আমরা সেটাকে সবসময় তরল অবস্থাতেই পাই, প্রকৃতিতে খুব সহজেই পাই। তাছাড়া পারদ কখনো কাচের গায়ে লেগেও থাকে না, খুব সহজে ওঠানামা করতে পারে, আর ভীষণই তাপ সুপরিবাহী একটা পদার্থ। দ্যাটস ওয়াই আমরা সবসময় থার্মোমিটারে পারদ ইউজ করি কি হিসাবে? উষ্ণতামিতি পদার্থ হিসাবে। তাহলে উষ্ণতামিতি পদার্থ হচ্ছে সেই সব পদার্থ যারা তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে সাথে যাদের আয়তন, চাপ, রোধ, তড়িৎচালক শক্তি খুব সহজেই বৃদ্ধি পায়, সহজেই হ্রাস পায়। হ্যাঁ, সবার মধ্যেই কিন্তু মোটামুটি তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতামিতি ধর্ম কিন্তু আছে, কিন্তু যারা এটা ভালো শো করে, যারা ভালো পরিমাণে শো করতে পারে, সেই সব পদার্থকে বলে হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। কিছু কিছু বইতে লেখা আছে তাপমাত্রিক পদার্থ, পারদ, অ্যালকোহল বা আরো যারা তরল ধাতু আছে। তো সবচেয়ে ভালো ইউজ করা হয়, বেশি ইউজ করা হয় পারদকে। কেন করা হয় সেটার রিজনও কিন্তু আমি বলেছি, অবশ্যই নোট করে রাখবা। তো এই উষ্ণতামিতি ধর্মের উপরে কিন্তু একটা সূত্র আছে, দ্যাট ইজ x of theta minus x of ice divided by x of steam, x of steam minus x of ice equals to, এই যে সেই সমীকরণটা দেখো, c minus 0 100 minus 0 f minus 32 212 minus 32, তারপরে 373 minus 273, না এখানে হচ্ছে কেলভিন -273, নিচে হচ্ছে 373 -273, তারপরে আসে হচ্ছে র্যানকিন, নিশ্চয় মনে আছে, 492 672 -492, দেন আছে হচ্ছে রোমার -0 80 -0, এইভাবে আর কি।
তো এখানে এক্স অফ আইস মানে হচ্ছে কি, এক্স অফ আইস মানে হচ্ছে বরফ বিন্দুতে উষ্ণতা মিতি ধর্মের মান। এক্স অফ স্টিম মানে হচ্ছে বাষ্প বিন্দুতে এই যে উষ্ণতা মিতি ধর্মের মান। তুমি পুরোটাই লিখবা সুন্দর করে, আমি একটু সংক্ষেপে লিখলাম উষ্ণতা মিতি ধর্মের মান। আর এক্স অফ থেটা কি, এক্স অফ থেটা হচ্ছে থেটা তাপমাত্রায় উষ্ণতা মিতি ধর্মের মান। দেখো সূত্রটা কিন্তু সহজ, মানে এইটুক অনুপাত হচ্ছে এক্সট্রা আসছে, কিন্তু এই পাঁচটা ইকুয়েশন তো আমরা জানি যেগুলো হচ্ছে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেলগুলোর মধ্যে ইন্টার রিলেশন, আর এটা হচ্ছে এক্সট্রা ঢুকছে। এক্স অফ আইস মানে হচ্ছে বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দুতে উষ্ণতা মিতি ধর্মের মান, যেটা দেওয়া থাকবে। যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা এক্স এর বদলে আর দিব, যদি আয়তন থাকে তাহলে আমরা এক্স এর বদলে ভি দিব, যদি চাপ থাকে তাহলে এক্স এর বদলে পি দিব। আমরা এইভাবে বুঝে শুনে লিখবো, ঠিক আছে? ধরো তোমাকে বললো যে একটা কোশ্চেন আসলে এরকম যে একটি রোধ থার্মোমিটার বরফে 5 ওহম, বাষ্পে 95 ওহম ও অপর কোন তাপমাত্রায়, ভালোভাবে বুঝবা, অপর কোন তাপমাত্রায় তোমার ধরো 80 ওহম প্রদর্শন করে, 80 ওহম প্রদর্শন করে, উক্ত তাপমাত্রাটি কত? উক্ত তাপমাত্রাটি কত? ধরো এটা বলা থাকলো রোধ থার্মোমিটার বরফে 5 ওহম, বাষ্পে 95 ওহম, অপর কোন তাপমাত্রা 80 ওহম প্রদর্শন করে, ওই তাপমাত্রাটা কত? এখন যেহেতু এটা রোধের অঙ্ক আমরা বুঝতে পারছি, তার মানে আর থেটা মাইনাস আর অফ আইস ডিভাইডেড বাই আর অফ স্টিম মাইনাস আর অফ আইস। আর অফ আইস, রাইস না কিন্তু, হ্যাঁ? তো এটা যেহেতু কোনো স্কেল নির্ধারণ নাই, এই জন্য আমরা সেলসিয়াস দিয়ে করে নিলাম। তার মানে এখানে বরফে এটা হচ্ছে আর অফ আইস, দেন বাষ্পে 95 এটা হচ্ছে আর অফ স্টিম, আর অপর কোন তাপমাত্রা 80 এটা কিন্তু আর অফ থিটা। এটা যদি আমরা বসাই দিই তাহলে এই তাপমাত্রাটা কত? 80 দেখাবে কোন তাপমাত্রায়, দ্যাট মিনস তুমি এখান থেকে সি বের করবা। যদি বলে দেয় যে ফারেনহাইটে বের করো, তখন এফ এর সাথে কম্পেয়ার করবা। যদি বলে কেলভিনে বের করো, কেলভিনের এর সাথে তুমি কম্পেয়ার করবা। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। আর যদি কিছুই না বলে তো সেলসিয়াসের সাথে কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে। তো এইভাবেই আর কি উষ্ণতা মিতি ধর্ম, এই জিনিসগুলো এভাবে আসে। দেন এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, যেটা হচ্ছে তোমার বলা হয় যে একটি মাত্র স্থির বিন্দুর ব্যবহার। একটি মাত্র স্থির বিন্দুর ব্যবহার, এটা একটু আমরা দেখবো যে একটি মাত্র স্থির বিন্দুর ব্যবহারটা কি আসলে। দেখো, যেটা আমরা জানি নর্মালি যে আমাদের যে কোনো থার্মোমিটার বা যে কোনো স্কেল বলো, দুটো স্থির বিন্দু থাকে। একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, আরেকটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। এটা তো মোটামুটি ফিক্সড। ঊর্ধ্ব স্থির বিন্দুকে অনেক সময় আমরা বলি বাষ্পবিন্দু, আর নিম্ন স্থির বিন্দুকে আমরা অনেক সময় বলি হচ্ছে বরফ বিন্দু। এটা তো মোটামুটি ফিক্সড যে এইটা হচ্ছে তার ঊর্ধ্ব স্থির বিন্দু। ধরো এটা সেলসিয়াস, তো সেলসিয়াসের ঊর্ধ্ব স্থির হচ্ছে 100 আর নিম্ন স্থির হচ্ছে 0। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এই যে স্কেলে ফিক্সড পয়েন্টকে আমরা নিয়েছি, এটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট চাপ আছে। ধরো সেই বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 1 atm, তো 1 atm চাপের জন্য হাইয়েস্ট পয়েন্ট 100, লোয়েস্ট পয়েন্ট 0, এটা ঠিক আছে। কিন্তু ধরো কোনো কারণে পরিবেশে ঝড়, সাইক্লোন, ভূমিকম্প, আরো অনেক ধরনের ধরো বিভিন্ন ন্যাচারাল হ্যাজার্ড তৈরি হইলো, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হইলো। তো ওই মোমেন্টে তোমার চাপ ধরো 1 atm ফিক্স নাই, তখন ধরো কোনো কারণে 1.5 atm হয়ে গেছে। তো এবার কি করতে হবে? এবার তোমার এই স্কেলে যে এটা যে ফিক্সড একটা পয়েন্ট ছিল 100, এটা কিন্তু আর থাকবে না। আবার এখানে যে একটা ফিক্সড পয়েন্ট ছিল 0, এটাও কিন্তু থাকবে না। কেন? কারণ এইগুলা তো ফিক্সড করছিলাম 1 atm এর জন্য, এখন তো আমার প্রেসার চেঞ্জ হয়ে 1.5 atm হয়ে গেছে। তাহলে এইগুলাও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, এগুলো কিন্তু এখন আর ফিক্স থাকবে না। স্থির বিন্দু আর স্থির থাকবে না। কেন থাকবে না? কারণ পরিবেশের তাপমাত্রার সাথে চাপের গভীর সম্পর্ক আছে। তো কোনো কারণে যদি চাপ চেঞ্জ হয়ে যায় তাহলে তাপমাত্রাও চেঞ্জ হবে, করতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে। কোনো এখানে তখন আর ওই ফিক্সড পয়েন্ট 100, 0 এটা ফিক্সড আর থাকবে না, অ্যাডজাস্ট করে নিতে হবে ওইভাবে। আমরা তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক জানি, যেটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্রে কি বলেছে? বয়েলের সূত্রে বলেছে তাপমাত্রা স্থির থাকবে। চার্লসের সূত্র কি বলেছে? চাপ স্থির থাকবে। আর রেনোর সূত্রে কি বলেছে? আয়তন স্থির থাকবে, চাপ আর তাপমাত্রা রিলেশন। তাহলে চাপ আর তাপমাত্রার রিলেশন
স্পেসিফিক ভাবে বললে ওটা হচ্ছে রেনোর সূত্র। অ্যাকচুয়ালি রেনোর সূত্র, চার্লসের সূত্র না। চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির থাকে। তাহলে তাপমাত্রা চাপের মধ্যে সম্পর্ক প্রকাশ করে হচ্ছে রেনোর সূত্র। আমি পড়াবো, এই চ্যাপ্টারেই পড়াবো তোমাকে, আমি ডিটেইল পড়াবো। আর তার আগে হয়তো বা তুমি কেমিস্ট্রিতে পড়েছো, নাম শুনেছো রেনোর সূত্র, বা অনেক সময় এটাকে গেলুসাকের সূত্র বলে, বা চাপীয় সূত্র বলা যায়। এটা আমি এখানে পড়াবো। তো ওইখানে চাপ আর তাপমাত্রার রিলেশন আছে। তাহলে চাপ বাড়লে তাপমাত্রা কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, এই নিয়ে কথাবার্তা আছে। তো অ্যাডজাস্ট করতে হয়, এটা একটা ঝামেলা। এই জন্য বিজ্ঞানীরা বললেন যে এত ঝামেলা না নিয়ে আমরা একটা সূত্র দিয়ে দিই, যে সূত্র দিয়ে আসলে আমরা দুইটা স্থির বিন্দুর বদলে আমরা একটা স্থির বিন্দু নিয়ে আমরা কাজ করলে আমাদের হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই সূত্রটা, 273.16। এই যে সূত্রটা দেখো, এটা। কারণ যেহেতু টেম্পারেচার হ্রাস, মানে প্রেসারের হ্রাস বৃদ্ধি হলে টেম্পারেচার হ্রাস বৃদ্ধি হয়, তখন আর ফিক্সড পয়েন্টটা ফিক্স থাকে না। এই জন্য বিজ্ঞানীরা বললেন তুমি দুইটা স্থির বিন্দু কনসেপ্টটা বাদ দাও, একটা স্থির বিন্দু নিয়ে আসো, যেটাকে বলে হচ্ছে ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুর নাম আমরা শুনেছি। পানির ত্রৈধ বিন্দু কত? 273.16 কেলভিন, এটা আমরা জানি। তো ওইটার উপর বেস করে সূত্রটা দেওয়া হয়েছে। এখানে এক্স অফ টি, যেটা এক্স অফ টি মানে হচ্ছে টি কেলভিন তাপমাত্রায় উষ্ণতামিতি ধর্মের মান, আর এক্স অফ টি আর হচ্ছে ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতি ধর্মের মান, আর টি হচ্ছে নির্দিষ্ট কেলভিন তাপমাত্রা। মনে থাকবে, এক্স অফ টি হচ্ছে টি কেলভিন তাপমাত্রায় উষ্ণতামিতি ধর্মের মান, এক্স অফ টি আর হচ্ছে ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতি ধর্মের মান, টি হচ্ছে নির্দিষ্ট কেলভিন তাপমাত্রা। তো এটা থেকেও কিন্তু তোমার অঙ্ক আসতে পারে, এবং এগুলা কিন্তু সবই থার্মোমিটার রিলেটেড প্রবলেম। হ্যাঁ, থার্মোমিটার রিলেটেড। তাহলে দেখো, এখানে যদি আমি একটা প্রবলেমের কথা তোমাকে বলি, যে একটি রোধ থার্মোমিটার পানির ত্রৈধ বিন্দুতে 5 ওহম আর অপর কোন তাপমাত্রায় 75 ওহম প্রদর্শন করে। পানির ত্রৈধ বিন্দুতে 5 ওহম এবং অপর কোন তাপমাত্রায় 75 ওহম প্রদর্শন করে। তো সেই অপর তাপমাত্রাটি কত? দেখো, এখানে যেহেতু ত্রৈধ বিন্দুর অঙ্ক, তাই না? তুমি কি দেখে বুঝবা এই যে ত্রৈধ বিন্দু উল্লেখ আছে? তাহলে যেহেতু রোধের অঙ্ক, তাহলে আমি টি ইকুয়ালস টু, এখানে আমরা এক্স অফ টি রেজিস্ট্যান্স আর টি ডিভাইডেড বাই আর টি আর, এইভাবে লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার ত্রৈধ বিন্দুতে আমার ভ্যালু কত? 5। তাহলে নিচে বসবে হচ্ছে 5, আর অপর একটা তাপমাত্রায় কত? 75, উপরে বসবে 75। 273.16 গুণ করলে আনসার। বুঝা গেল? এই হচ্ছে ব্যাপারটা। তো যেমনটা বলছিলাম, যেহেতু আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, যদি তোমার প্রেসার হয় তাহলে পি দিবা, এখানে পি দিয়ে প্রকাশ করবা। যদি আয়তন আসে তাহলে আয়তন ভি দিয়ে প্রকাশ করবা। তারপরে যদি তোমার এখানে রেজিস্ট্যান্স তো দিলাম, তড়িৎচালক শক্তি দেয়, তাহলে ই দিয়ে প্রকাশ করবা। সিম্পল। আর এই চ্যাপ্টারের অঙ্কের প্র্যাকটিস শিটটা যদি লাগে, আর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে আমার কাছ থেকে প্র্যাকটিস শিটের পিডিএফটা তোমরা নিয়ে নিবা। চাইলেই আমি তোমাকে প্রোভাইড করবো, নো প্রবলেম। প্র্যাকটিস শিটের প্রায় 1-1.5 অঙ্কের একটা প্র্যাকটিস শিট রেডি করা আছে, সমস্ত বইপত্র মিলিয়ে, সমস্ত কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন দিয়ে একটা প্র্যাকটিস শিট আমি রেডি করে রেখেছি। ওইটা আমার হোয়াটসঅ্যাপে নক করে তোমরা নিয়ে নিবা, পিডিএফটা নিয়ে নিবা, নিয়ে তোমরা প্র্যাকটিস করবা বাসায়। আচ্ছা, এবং এটার সাথে রিলেটেড, থার্মোমিটারের সাথে রিলেটেড আরেকটা টপিক আছে, দ্যাট ইজ ত্রুটিপূর্ণ থার্মোমিটার। একটা থার্মোমিটার কখন ত্রুটিপূর্ণ হয়ে যায়? যখন আমরা দীর্ঘদিন থার্মোমিটারটাকে ইউজ করি না, ফেলে রাখি বাসায় কোনো একটা কোণার মধ্যে, ঝুড়ির মধ্যে ফেলে রাখি, ইউজ করছি না। তো এতে করে কি হয়, এই যে থার্মোমিটারের যে কার্যক্ষমতা, এটা আসলে কমে যায়। তখন একটা পর্যায়ে থার্মোমিটারটা কিন্তু ভুলভাল মান দেখানো শুরু করে, মানে তার তো কার্যক্ষমতা কমে গিয়েছে। দ্যাটস ওয়াই সে এখন দেখা যাচ্ছে তোমার জ্বর হয়েছে, কিন্তু থার্মোমিটার দেখাচ্ছে যে না, জ্বর হয় নাই। আবার জ্বর হয় নাই, কিন্তু থার্মোমিটার দেখাচ্ছে জ্বর হয়েছে। সেই সমস্ত ভুলভাল বিভিন্ন মান সে শো করতে পারে। এই জন্য তোমাকে একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে থার্মোমিটারটা যদি ভুল দেখাচ্ছে, তাহলে এই ভুল থেকে কিভাবে সঠিক মান আমরা বের করতে পারি, সেটার জন্য তোমাকে বুঝে শুনে একটা সূত্র মনে রাখতে হবে, যেই সূত্রটা দিয়ে তুমি সঠিক মানটা ভুল মান থেকেও সঠিক মান বের করে নিয়ে আসতে পারো। তো ওইটার সূত্র হচ্ছে S - M/L
বি মাইনাস এম, আর বাদ বাকিটা এটা তোমার জানা, সি মাইনাস 0, 100 মাইনাস 0, হ্যাঁ, এফ মাইনাস 32, 212 মাইনাস 32, তারপরে কি ছিল, কেলভিন মাইনাস 273, 373 মাইনাস 273, মানে যেটা লাগে আর কি, বাদ বাকি দুইটা তুমি লিখে নিবা সুন্দর করে। তো এম মানে কি? এম মানে হচ্ছে এখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে প্রদর্শিত বরফ বিন্দুর তাপমাত্রা। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে প্রদর্শিত বরফ বিন্দুর তাপমাত্রা। বি হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে প্রদর্শিত, মানে এগুলো সবই কিন্তু ত্রুটিপূর্ণ, মানে ও থার্মোমিটারে যা দেখাচ্ছে সবই ভুল দেখাচ্ছে। এই ভুল থেকে তোমাকে সঠিক মান বের করে নিয়ে আসতে হবে এই সূত্রের মাধ্যমে। এই থার্মোমিটারটা এখন যাই দেখাচ্ছে ভুলই দেখাচ্ছে, তোমাকে ভুল থেকে সঠিক মান বের করে নিয়ে আসতে হবে। আর এস হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার প্রদর্শিত অপর কোন তাপমাত্রা। এই তিনটা জিনিস। এম মানে তো নর্মালি মেল্টিং পয়েন্ট, আর এখানে হচ্ছে এম মানে মেল্টিং পয়েন্ট, কিন্তু সেটা হচ্ছে ভুল। বি ফর বয়লিং পয়েন্ট, বাট এটা এখানে যেটা দেখাচ্ছে সেটা ভুল। এস মানে যা দেখাচ্ছে সেটা ভুল, আর এই পাশের যেগুলো আছে, ডান পাশের যেগুলো আছে ইন্টারন্যাশনাল স্কেলের যেগুলো, এগুলো হচ্ছে সঠিক একদম। ঠিক আছে, তো একটা অঙ্ক দেখাই। ধরো বললো যে, একটা দেখলেই বুঝবা, একটি ত্রুটিপূর্ণ, আমি একটু সংক্ষেপে লিখছি, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফে 5 ডিগ্রি সেলসিয়াস আর বাষ্পে 95 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে। বরফে 5 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পে 95। বরফে তো 5 হওয়ার কথা না, বরফে তো 0 হওয়ার কথা, বাষ্পে 100 হওয়ার কথা, তার মানে ভুল দেখাচ্ছে। বরফে 5 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পে 95 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে। তো তাহলে যে তাপমাত্রায় 80 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করবে, 80 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করবে, সেই তাপমাত্রাটি কত? সেই তাপমাত্রাটি কত? দেখো, কোশ্চেনটা বুঝতে হবে। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফে দেখাচ্ছে 5, মানে ভুলে দেখাচ্ছে, দেন বাষ্পে দেখাচ্ছে 95, এটাও ভুল দেখাচ্ছে। তাহলে যে তাপমাত্রা 80 দেখাবে সেটাও তো ভুলই দেখাবে, তাহলে ওই তাপমাত্রাটা কত? তো এস মাইনাস এম, বি মাইনাস এম, সি মাইনাস 0, 100 মাইনাস 0। তো বরফে দেখাচ্ছে 5, বাষ্পে দেখাচ্ছে 95, -5, আরেকটা দেখাচ্ছে 80, এটাও তো ভুল। তাহলে অ্যাকচুয়ালটা কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সি ইকুয়ালস টু হোয়াট? বোঝা গেল? এইভাবে করতে হবে। প্র্যাকটিস শিটে অনেক অঙ্ক দিয়েছি এই টাইপের, এই নিয়মের, তুমি দেখে করতে পারবা। আর ধরো আরেকটা আমি দেই, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফে 5 ডিগ্রি সেলসিয়াস, আর ধরো আমি তোমাকে দিলাম 50 ডিগ্রি সেলসিয়াসে 55 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে। তাহলে 120 ডিগ্রি ফারেনহাইটে কত ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করবে? এটা দেখো, ট্রাই করো। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফে 5 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই ট্রাই করবা, ভিডিওটা পজ করে নিবা, পজ করে নিয়ে আগে ট্রাই করবা, দেন সলিউশন তো আমি করেই দিচ্ছি। ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফে 5 ডিগ্রি সেলসিয়াস 50-এ 55, তাহলে 120 ফারেনহাইটে কত ডিগ্রি সেলসিয়াস শো করবে? তো আগের অঙ্কটা আর এটার পার্থক্য হচ্ছে, আগের অঙ্কটায় বরফ বিন্দুটা আমরা দিয়ে দিয়েছিলাম, এখানে দেই নাই। তো বরফে 5, দেখো বরফে 5, বাষ্পে কত সেটা বলেনি, তবে এটা বলেছে যে 50-এ 55, তার মানে 50 হচ্ছে তোমার লিগ্যাল তাপমাত্রা, আর দেখাচ্ছে 55। বি এখানে মিসিং আছে, তাহলে আমাদের যদি এখানে বি মিসিং থাকে তো সমস্যা নাই, আমরা বি বের করতে পারতেছি এখানে। ওকে, ক্যালকুলেশনটা করো। এখানে হচ্ছে তোমার ক্যালকুলেশন করলে 0.5 আসে, তাহলে 0.5। ওকে ওকে, বি আসতেছে হচ্ছে 105 ডিগ্রি সেলসিয়াস। এই 105 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে মিসিং ছিল, এটা তোমাকে প্রশ্নে দেয়া হয়েছিল না, এটা আমরা বের করে নিলাম। এবার বলছে তাহলে 120 ফারেনহাইটে আমি কত দেখাবো? ফাইন, 120 ফারেনহাইটে আমি কত দেখাবো? এবার 120 ফারেনহাইট নিয়ে আসতে হবে, রিলেশনটা এরকম আসবে। তো 120 ফারেনহাইটে কত দেখাবো, কত দেখাবো, এটা হচ্ছে 5, এটা পাইলাম 105 -5, 120 ফারেনহাইট বলা আছে, বাই হচ্ছে 180। এইখান থেকে তোমার হচ্ছে এসটা বের করতে হবে, যে 120-এ কত দেখাবে। 120 হচ্ছে লিগাল, ফারেনহাইটের লিগাল 120 কত দেখাবে।
120 মাইনাস 32 ডিভাইডেড বাই 180, আর এ পাশে হচ্ছে ইন্টু 100, ওকে, প্লাস 5। তো এটা দেখাচ্ছে হলো 53.89 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে প্রবলেমটা, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো। তো থার্মোডাইনামিক্সের লেকচার 1 আর লেকচার 2 তে মোটামুটি এই পর্যন্তই হচ্ছে ডিসকাশন। লেকচার 2 তে এই পর্যন্ত আমরা থার্মোমিটার রিলেটেড যে কথাবার্তা এইগুলো আমরা আসলে কমপ্লিট করলাম। তো লেকচার 1 আর লেকচার 2 হচ্ছে অল অ্যাবাউট থার্মো ডাইনামিক্সের যে একদম বেসিক কনসেপ্ট, মানে একদম থার্মোমিটার রিলেটেড কনসেপ্ট, যে তাপমাত্রার স্কেল কি কি আছে, তাপমাত্রার ইন্টারন্যাশনাল স্কেল কাকে বলে, কেলভিন কাকে বলে, পরম স্কেল কাকে বলে, তারপরে আন্তর্জাতিক ওজন পরিমাপ সংস্থা নিয়ে কথাবার্তা, তাপীয় সমতা নিয়ে কথাবার্তা, তাই তো? তারপরে তাপমাত্রা কাকে বলে, তাপ কাকে বলে, হ্যাঁ, হিট ইকুইলিব্রিয়াম কি, তারপরে সেখান থেকে আসলো ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তারপরে আসলো নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, বরফ বিন্দু, বাষ্প বিন্দু, ত্রৈধ বিন্দু, তারপরে তোমার এখান থেকে আসলো একটি মাত্র স্থির বিন্দুর ব্যবহার কেন করা হচ্ছে, থার্মোমিটার কেন ইউজ করছি, থার্মোমিটারে কেন পারদ আমরা ইউজ করছি, মানে এই যে বেসিক কনসেপ্ট গুলো নিয়ে কথাবার্তা হলো। তারপরে উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতামিতি পদার্থ, অল অ্যাবাউট প্রথম এবং দ্বিতীয় লেকচারে কিন্তু আমরা এই বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলেছি। একটা চ্যাপ্টারে ঢুকতে গেলে তার বেসিক ফাউন্ডেশন তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা একদম শুরুতেই গাছের গোড়ায় থেকে একদম আগায় উঠে যেতে চাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। এই জন্য স্টুডেন্টদের সবসময়ের জন্য মনে রাখতে হবে যে যখনই তুমি একটা চ্যাপ্টার শুরু করবা, চ্যাপ্টারের নাম কি, চ্যাপ্টারের মধ্যে কি আছে, আগে একটা ওভারভিউ, একটা হাইলাইট তুমি আগে নিয়ে নাও। চ্যাপ্টারের মধ্যে কি কি আমি পেতে পারি, কি কি টপিক এখানে আছে, কি কি আলোচনা হতে পারে, এগুলো আগে জেনে নেওয়া। মানে তোমার সোজা কথা, তোমার বেসিক ফাউন্ডেশনটা আগে তৈরি করে, এরপর চ্যাপ্টারের ভেতরে গভীরে অনেক দূর তুমি দৌড়াতে পারবা। কিন্তু সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা, তোমার ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে। কি কি আছে, কত দূর অব্দি যেতে হতে পারে, এইসব সম্পর্কে একটা সূক্ষ্ম রোডম্যাপ, একটা প্ল্যান তোমাকে আগে রেডি করতে হবে। তাহলেই না তুমি ওই চ্যাপ্টারে ভালো একটা পারফরমেন্স শো করতে পারবা। সেই জন্যই আমি আগে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলাম। থার্মোডাইনামিক্সের প্রথম 2টা লেকচারে থার্মোমিটার রিলেটেড কথাবার্তা শেষ। নেক্সট লেকচারে ইনশাল্লাহ আমরা জুলের সূত্র, ক্লসিয়াসের সূত্র, তারপরে ওখানে তোমার রেনোর সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।